পরি দৌড়ে রুমে যায় সাদাবকে ৩ থেকে ৪ বার ফোন দেয় কিন্তু রিসিভ করে না। ৬ বারের বেলায় ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলে, হ্যালো, ঘুমাচ্ছেন এখনও? ফ্রেশ হয়ে এসে আমাকে ফোন দেন। বলো এখন সমস্যা নেই। আমি ফ্রেশ হয়ে এসে ফোন দিতে বলছি। আচ্ছা ঠিক আছে। ফোন রাখার পর হাজারো কথা ঘুরপাক খাচ্ছে। এই রিয়ার সাথে সাদাফের কি সম্পর্ক ছিল, আর সাদাফ কেনই বা বলল না আমাকে রিয়ার কথা? সব প্রশ্নের উত্তর একমাত্র সাদাফই দিতে পারে। ভাবনার জগৎ থেকে ফিরে আসে সাদাফের ফোন আসায়। ফোন রিসিভ করে পরি বলে, ফ্রেশ হয়েছেন? এখন বলো কি যেন বলবা। আপনি কি আমাকে কোনোভাবে ঠকাচ্ছেন? মানে এসব তুমি কি বলছো পরি? আমি কেন তোমাকে ঠকাতে যাব? কি হয়েছে বলো প্লিজ। রিয়াকে? রেখার বোন? কেন রিয়া তোমাকে কিছু বলেছে? কিছু বলার ছিল বুঝি। রিয়া কি বলেছে তোমায় সেটা বলো। আপনার সাথে রিয়ার সম্পর্ক ছিল? না, মিথ্যা বলবেন না একদম। রিয়া তোমাকে বলেছে যে ওর সাথে আমার রিলেশন ছিল? প্লিজ আর নাটক করেন না তো। কেন ঠকাচ্ছেন এভাবে আমায়? আমার কথায় বিশ্বাস করো প্লিজ। ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না, কিন্তু এটা সত্যি যে রিয়া আমাকে অনেক ভালোবাসতো। তাহলে রিয়ার প্রস্তাবে রাজি হননি কেন? আমি তোমাকে ভালোবাসি পড়ি। আমি এখনকার কোনো কথা জানতে চাইনি। রিয়া অনেক পাগলামি করতো আমার জন্য। অনেকটা দুর্বল হয়ে পড়েছিলাম ওর এসব পাগলামি দেখে। আবার ভয় হতো রিয়া যদি রেখাকে এসব বলে দেয় তাহলে আমাদের এত বছরের পুরনো বন্ধুত্বটা নষ্ট হয়ে যেতে পারে। মিথ্যা বলবো না যে ওর প্রতি আমার কোনো ফিলিংস ছিল না। ছিল, আর তাই আমি ওর থেকে ভাবার জন্য কয়েকটা দিন সময় চেয়েছিলাম। রিয়া সময় দিয়েও ছিল, কিন্তু সব সময় সব কিছুতে আমাকে প্যারা দিত। ও যখন যা বলতো আমাকে তাই শুনতে আদেশ করত। এসব আমার পছন্দ ছিল না। ও আমার ইগোতে হার্ট করেছিল, তাই আর আমি ওর সাথে কোনো রিলেশনে জড়াইনি, আর কোনো যোগাযোগও রাখিনি। বাহ, এইসব কিছু আপনি আমার থেকে লুকিয়ে গেলেন। আমি তোমাকে সবই বলতাম, ট্রাস্ট মি। সম্পর্কটা আরেকটু গভীর হলেই আমি তোমাকে সব বলে দিতাম। কেন? তখন যেন ছেড়ে যেতে না পারি তাই? আমাকে ভুল বোঝো না। কথা বলতে ইচ্ছে করছে না, রাখছি। পরি ফোনটা কাটতেই পরির মা একটা মেয়েকে সাথে করে নিয়ে এসে, দেখ পরি কে এসেছে। কে এটা? শিলা। তুমি কি করে চিনো? আমাদের বাড়িওয়ালার ভাইয়ের মেয়ে, পাশের বাড়িটায় থাকে। ও বসো শিলা। সাদাব বেশ কয়েকবার ফোন দেয়। ফোন কাটতে গিয়ে টাচ লেগে ফোন এরোপ্লেন মোড হয়ে যায়, যেটা পরি খেয়াল করে না। বালিশের নিচে রেখে দেয় ফোন। কেমন আছো পরি আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি? ভালো। তোমার নামও পরি, আর তুমি দেখতে একদম পরির মতো। হা হা হা, তাই? হ্যাঁ গো। কিসে পড়ো তুমি? এইটে। তুমি তো কলেজে পড়ো তাই না? চলো আমাদের বাসায় যাই। আজ না, অন্য একদিন যাব। আজ তো তোমার কলেজ বন্ধ, কাল থেকে আবার কলেজ। এরপর আর সময়ই পাবে না। প্লিজ চলো। আজ আমার কিট্টির জন্মদিন। কিট্টিকে আবার? আমার বিল্লি। তুমি আর আমি মিলে ওর বার্থডে কেক কাটবো। হায় খোদা, বিড়ালেরও নাকি জন্মদিন পালন করে। অবশ্য বড়লোকদের কারবার বোঝা যে বড়ই দেয়। মনে মনে বলল, কি হলো, চুপ করে আসছো কেন? চলো। আচ্ছা চলো। পরি ফোনটা নিয়ে শিলার সাথে ওদের বাসায় যায়। এদিকে সাদাব ফোনের অপর ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু ফোন বন্ধ। এভাবে রাগ করে ফোন বন্ধ করে রাখলে তো তুমি। বেশ, আমি আর ফোন দিব না। সত্যি বলার পরও তুমি আমায় ক্ষমা করলে না, কিছু বললেও না, উল্টো ফোন বন্ধ করে রাখলে। এত রাগ আর জেদ তোমার? পরি শিলার সাথে ব্যালকনিতে বসে আছে। শিলা একাই সব খাবারের আয়োজন করছে দুজনের জন্য, আর পরীকে বলেছে তুমি দোলনায় চুপটি করে বসে থাকো। কথা বাড়ায় না পরি। মনটা খুব খারাপ থাকলেও শিলার মন রক্ষার্থে আসতে হয়। সাদাফি বা কি, মাত্র 3 বার ফোন দেয়া শেষ। আর ফোন দেয়া গেল না। একটাবার রাগ ভাঙানোরও চেষ্টা করল না। আমার প্রতি সাদাফের এই ভালোবাসা। মনে মনে বলল, পরি আপু আসো, সব রেডি। শিলার ডাকে দোলনা থেকে উঠে শিলার সাথেও রুমে যায়। শিলা কেক কেটে বিড়ালকে একটু দিল, কিন্তু বিড়ালকে আর কেক খায়? এক বাটি দুধ ফ্লোরে দিল, সেগুলোই তৃপ্তি সহকারে খাচ্ছে। আপু আইসক্রিম খাও? বাহ, শুধু তাকে আইসক্রিম দিলি?
আর দুজনের জন্য খাবার রেডি করলেই আমার খাবার কই? কথাগুলো বলেই একটা চেয়ার টেনে পরীর মুখোমুখি বসে সুলতান। আপনি আপনি এখানে কেন? বারে, নিজের বোনের ঘরে কি আসতে পারি না? কে আপনার বোন? কে আবার? শিলা। তার মানে এটা আপনাদের বাড়ি? জি শিলা, আমি আসছি, তুমি পরে আমাদের বাসায় এসো। ও আপু, কিছু না খেয়ে চলে যাচ্ছ কেন? সুলতান গিয়ে পরীর সামনে দাঁড়ায়। যখনই খবর পেয়েছে তুমি আমাদের বাসায় এসেছো, সব কাজ বাদ দিয়ে ছুটে এসেছি বাসায়, আর তুমি চলে আসছ? আপনার কাজ মানেই তো মাস্তানি। তুমি বললে ছেড়ে দিব। মাস্তানি ছেড়ে দিলে খুশি হব, তবে আমার জন্য নয়, নিজের মা আর বোনের কথা ভেবে। এবার সরেন, চলে যাবে। আপনার বাড়িতে থাকার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু সারা জীবন তো তোমাকে এই বাড়িতেই থাকতে হবে বিয়ের পরে। সেগুলো বালি আপনার। সুলতানকে ধাক্কা দিয়ে সরিয়ে বাড়িতে চলে যায় পরি। দুপুর থেকে বিকাল, বিকেল থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু সাদাফের কোনো ফোন আসে না। আর আসবেই বা কীভাবে? পরীর ফোন যে এরোপ্লেন মোড করা, সেটাও তো পরি খেয়াল করেনি। ওদিকে সাদাব ভাবছে পরি রাগ করে ফোন বন্ধ করে রেখেছে, তাই তার নিজের অভিমান হচ্ছে পরির ওপর। পরিও আশায় বসে আছে সাদাব রাগ ভাঙাবে। বাহ বাহ, কত ভালোবাসা আর তার আমার প্রতি। একটা টেক্সট, একটা কলও অবধি দেয়নি। খুব ভালো, খুব ভালো, থাকুক সে তার মতো। রাত 11টা। অন্যদিকে সাদাব ভাবতে থাকে, না এইভাবে আর কথা না বলে রাগ করে থাকতে পারছি না। ফোন দিয়ে লাভ নেই, খোলা থাকলেও এখন রিসিভ করবে না জানি। যেই রাগ আর জেদ, তার চেয়ে ভালো কালই আমি ঢাকায় যাই, নিশ্চয়ই আমাকে দেখে সারপ্রাইজ হবে আর রাগ করে থাকতে পারবে না। আর যদি রাগ করেও, তাহলে হাত ধরে ক্ষমা চেয়ে নিব। এটাই করতে হবে। পরের দিন সকালেই ভোরেই রওনা দেয় ঢাকায় সাদাব। এর মধ্যে আর একবারও ফোন দেয়নি সারপ্রাইজ দিবে বলে। পরিও রাগে কলেজে যাওয়ার সময় ফোন নেয় না। বিকেলে কলেজ থেকে ফিরছিল পরি, রাস্তায় আবারও সুলতানের সাথে দেখা হয়ে যায়। পাশ কাটিয়ে চলে যেতে চাইল, পথ আগলিয়ে দাঁড়ায় সুলতান। সবসময় এমন এড়িয়ে চলো কেন বলো তো? রাস্তাঘাটে কি শুরু করলেন? মানুষ দেখলে খারাপভাবে পথ ছাড়ুন। আমার হবু বউকে খারাপ বলবে এত সাহস কার শুনি? সবসময় আপনার সব আলতু ফালতু কথা ভালো লাগে না, বলে দিলাম। বুঝছি, টায়ার্ড হয়ে আসছো তো, তাই এত রাগ হচ্ছে। দাও ব্যাগটা দাও, আমি নিয়ে নিচ্ছি। সুলতান এক প্রকার জোর করে পরির ব্যাগ নিয়ে হাঁটা শুরু করে। রাস্তায় কোনো সিন ক্রিয়েট করতে চায় না পরি, তাই কিছু না বলেই চুপচাপ হাঁটা শুরু করে দেয়। বাসায় গিয়ে আগে ফোনটা হাতে নেয় পরি। যদি সাদাব ফোন দেয় এই আশায়, কিন্তু মনটা হতাশ হয়ে যায়, কারণ কোনো মেসেজ বা ফোনে আসেনি। যখন ফোনটা রাখতে যাবে, তখন ওর খেয়াল হলো যে ওর ফোন এরোপ্লেন মোড করা। ও শিট, ফোন এরোপ্লেন মোড করলো কে? আমার ফোন তো কেউ ধরেও না, নিশ্চয়ই টাচ লেগে হয়ে গেছে। আর আমি অযথাই বেচারাকে ভুল বুঝেছি, না জানি কতবার ফোন দিয়েছে। ফোনের নেট চালু করতে একটা মেসেজ আসে। এতক্ষণে বুঝতে পারলাম যে কেন তুমি আমার ছোট ভুলটাকে ক্ষমা করতে পারোনি। আসলে পারোনি বললে ভুল হবে, তুমি ইচ্ছে করে ক্ষমা করনি, কারণ তোমার জীবনে তো এখন নতুন কেউ আছে, তাই একবার ভুল ভাঙানোর সুযোগ দাওনি, ফোনটা বন্ধ করে রেখেছিলে। ভেবেছিলাম ঢাকায় এসে তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। কত ভালোবাসা তোমাদের। তোমাকে এগিয়ে নিয়ে যায়, ব্যাগও নিয়ে দেয়। বাহ, ভালোই সুখে আছো তুমি। ভালোই হয়েছে আজ ঢাকায় গিয়েছিলাম, না হলে তো তোমার আসল চেহারা দেখতেই পারতাম না। তোমার ওই মায়াবী মুখখানার পিছনে যে ছলনাময় মুখটা লুকিয়েছিল, তা আমি বুঝতে পারিনি। ভালো থেকো তুমি। তোমার ভালোবাসাকে নিয়ে আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না। সরি, তুমি তো করবেও না যোগাযোগ কখনো, কারণ আমাকে তো তোমার জীবনে আর দরকার নেই। কত মেয়ে আমার জন্য পাগল, কত পাগলামি করতো রিয়া, আর সেখানে আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছিলাম। আফসোস তুমি বুঝলে না। আসলে ব্যর্থতা আমার নাকি তোমার, বুঝতেছি না আর জানিও না। সাদাব। মেসেজটা দেখে খুব কষ্ট হয় পরির, চোখ দুইটা ছলছল করছে। তাড়াতাড়ি করে সাদাবকে কল করে, কিন্তু নাম্বারটি ব্যস্ত বলছে। পরির বুঝতে বাকি নেই যে নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলেছে। তাড়াতাড়ি করে ফেসবুকে ঢোকে, কিন্তু আশার আলো সেখানেও বন্ধ। ফেসবুক থেকেও সাদাব পরীকে ব্লক করে দিয়েছে। প্রচণ্ড রকম হাত পা কাঁপছে পরির, শরীরটা কেমন ছেড়ে দিচ্ছে। পরি বিছানায় বসে পড়ে। সাদাব এটা করতে পারলো আমার সাথে? ও যে আমার থেকে রিয়ার ব্যাপারটা লুকিয়ে গিয়েছিল, কই? আমি তো এমন কিছু করিনি।
আর ও কিনা কি দেখে আমাকে ভুল বুঝে সব কিছু থেকে ব্লক করে দিল। আমি তোকে রিয়ার বিষয়টা জিজ্ঞেস করেছি, ইচ্ছে করলে আমিও তো পারতাম ওর কাছে কিছু জিজ্ঞেস না করে রিলেশন নষ্ট করে দিতে। কই, আমি তো করলাম না। ও অন্তত আমাকে একবার জিজ্ঞেস করতে পারতো ছেলেটাকে। এমন তো নয় যে আমি ওকে সুলতানের কথা বলিনি। মানলাম ও সুলতানকে চিনে না, কিন্তু ওর একবার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আচ্ছা বেশ, সাদাফ যদি আমাকে ছাড়ে থাকতে পারে তবে আমি কেন পারবো না। পরি ফ্রেশ হয়ে খেতে যায়, খাবার টেবিলে বসে আছে সামনে খাবার নিয়ে, কিন্তু খাওয়ার কোনো রুচি খুঁজে পাচ্ছে না। খাবার কেমন যেন গলায় আটকে যাচ্ছে, হাত পা এখনও কাঁপছে। পরি যখন খুব বেশি ভয় পায় তখন ওর হাত পা কাঁপে, কিন্তু এখন তো পরি কিছু দেখে ভয় পায়নি, তাহলে কেন এমন হচ্ছে ওর? তবে কি সাদাবকে হারানোর ভয় কাজ করছে মনের ভেতর? না, আর কিছু ভাবতে পারছিল না পরি। না খেয়েই ছাদে চলে যায়। ছাদও আজ অনেক বেশি অন্যরকম লাগছে। অন্যরকম বলতে আজ বিষাদ লাগছে। সবসময় ছাদে আসলে মন ভালো হয়ে যায়, কিন্তু আজ কান্না পাচ্ছে। কোনোভাবেই কান্নাকে আটকাতে পারছে না। চোখের অশ্রু কণাগুলো ঝর্ণার রূপে আবর্তিত হচ্ছে। প্রায় অনেকক্ষণ কান্না করার পর মনটা একটু হালকা হয়, ঘুম ঘুমও পাচ্ছিল। পরির আরও একটা স্বভাব, কাঁদলেই ঘুম পাবে। পরি আর সময় নষ্ট করে না, ঘুমাতে চলে যায়। যতক্ষণ ঘুমাবে ততক্ষণ অন্তত সাদাবকে ভুলে থাকা যাবে। ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে সাদাব, কষ্টগুলো মুগ্ধ রূপে হাতছানি দিচ্ছে, কিন্তু তা বড্ড কষ্টের। সাদাব পিছনে ঘুরে যে জায়গাটায় তাকায় সেখানে মুগ্ধ রূপে স্নিগ্ধ পরীকে দেখেছিল। চুল থেকে টপ টপ করে ঝরে পড়া প্রতিটা পানির ফোঁটায় মুগ্ধ হয়েছিল সাদাব। কে জানতো এই স্নিগ্ধ মায়াবিনীর আড়ালে যে এক ছলনাময়ীর বসবাস। সাদাফের মনে পড়ে যায় জান্নাতের গায়ে হলুদের কথা, পরীর দেয়া গালি আর বকাঝকার কথা মনে পড়ে যায়। তারপর রেখাদের বাসায় পরীর রান্নার বোকামির কথা মনে করে ফিক করে হেসে দেয় সাদাব। পরক্ষণে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ছাদে দম বন্ধ হয়ে আসছে, কারণ এই বাড়ির ছাদে যে পরীর স্মৃতি মিশে আছে। ইচ্ছা করছে এখনই কুমিল্লা ফিরে যেতে, কিন্তু পারছে না, জান্নাত রাগ করবে বলে। ঢাকায় আসার আগে জান্নাতকে বলেছিল একটা বাড়ির ব্যবস্থা না হওয়া অবধি তোদের বাসায় থাকবো। এখন বলতেও পারছে না চলে যাওয়ার কথা না। বড় হতে হতেই কাল চলে যেতে হবে। এই বাড়িতে থাকলে পরিস্থিতি আমায় কুড়ে কুড়ে খাবে। সাদাব, তুই এখানে? জান্নাতের ডাকে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। হ্যাঁ, কিছু বলবি? তুই একা একা এখানে কি করছিস? আকাশ দেখি। বাহ, প্রেম প্রেমে পড়লি নাকি রে? ধর না, এমনি। আচ্ছা শোন, বল। কাল আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। না রে, কাল সকালে আমি কুমিল্লা চলে যাব। কুমিল্লা চলে যাবি মানে কি? তোর জন্য আমি বিজয়কে জান্নাতের স্বামী সাথে করে বাপের বাড়ি চলে আসলাম, আর তুই বলছিস চলে যাবি? তুই বললেই হলো নাকি? 3 দিনের আগে কিছুতে যেতে পারবি না। আর হ্যাঁ, এটা নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। ঠিক আছে, কাল কুমিল্লা যাব না, কিন্তু এক শর্তে। কি শর্ত? কোথাও ঘুরতে যেতে পারবো না। এটা তুই বলছিস সাদাব? যে ছেলে ঘোরার জন্য পাগল সে নাকি ঘুরবে না? ও আচ্ছা, রওশন আসেনি তাই? আরে পাগল, রওশন তো রাতের ট্রেনে বাড়ি আসতেছে। আমাকে তো বলল না। যাই হোক, এজন্য না। তবে ওহো, বুঝেছি। কি বুঝলি? পরীর জন্য। পরীর কথা শুনে বুকে মোচড় দিয়ে উঠল। পরীর জন্য মানে? সমস্যা নেই, তুই চাইলে পরীকেও ইনভাইট করব। না, কোনো দরকার নেই তার। আমরাই যাব, তবে কাল নয় প্লিজ, পরের দিন। কাল কি সমস্যা? রওশন টায়ার্ড থাকবে, তার মধ্যে আমারও ইচ্ছা নেই কাল যাওয়ার। ওকে ফাইন, তবে পরশু দিনই ডেট ফিক্সড হচ্ছে কিন্তু। আচ্ছা। পরি, তুমি কত বোকা গো। বোকার কি হলো? ধুন্দুলে পানি দিতে হয় না, এটা কখনো ভুলে যাও। হা হা হা। এই যে মিস্টার সাদাব, মানুষ মাত্রই ভুল, তা ঠিক। তবে তাই বলে কি বারবার? ব্যাপার না, সব শিখে নেব। কসু শিখবা তুমি? কি বললেন? আমি কসু শিখবো তাই না? দাঁড়ান দেখাচ্ছি মজা। এই না, প্লিজ মেরো না। পরি সাদাফের পেছন পেছন দৌড়াচ্ছে মারার জন্য। হুট করে চোখ খুলে ফেলে পরি, চারপাশে ভালো করে তাকায়। আমি তো আমার রুমেই, তার মানে এটা স্বপ্ন ছিল? স্বপ্নে আমি সাদাবকে দেখছি, খুব কষ্ট হচ্ছে। একবার ফোন দিয়ে দেখি নাম্বার ব্ল্যাকলিস্ট থেকে তুলেছে নাকি। সাদাফের নাম্বারে ডায়াল করে এবারও মনটা খারাপ হয়ে যায় পরির।
নাম্বার এখনও ব্ল্যাক লিস্টে, ফেসবুক থেকেও একটা ঠু মেরে আসে, ফেসবুক থেকেও ব্লক খোলেনি। এত অভিমান সাদাফের। একবার আম্মুর নাম্বার থেকে ফোন দিয়ে দেখি, যেইভাবে সেই কাজ। পরি দৌড়ে ওর মায়ের রুমে যায়, ভালো করে দেখে নেয় ঘরে মা আছে নাকি। রুমে নেই, তার মানে রান্নাঘরে। মোবাইল নিয়েই নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। নিজের ফোন থেকে নাম্বারটি নিয়ে মায়ের ফোন থেকে কল দেয় সাদাবকে। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে কল রিসিভ করে সাদাব সালাম দেয়, হ্যালো আসসালামু আলাইকুম। চুপ। কে বলছেন? চুপ। আজিব, কে? কথা বলেন না কেন? আই এম সরি, প্লিজ ভুল বুঝবেন না, আমাকে একটাবার ভুল ভাঙানোর সুযোগ দেন। পড়ি, কল কাটবেন না প্লিজ। বলতে না বলতে ওপাশ থেকে সাদাব কল কেটে সাথে সাথে নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। কান্না থামাতে পারে না পড়ি। এত নিষ্ঠুর আপনি, এত কষ্ট দিচ্ছেন কেন আমাকে? ভুল ভাঙানোর সুযোগটা পর্যন্ত দিচ্ছেন না। ডুকরে কাঁদতে থাকে পড়ি। টুং করে একটা মেসেজ আসে, সাদাফের মেসেজ। তাড়াতাড়ি করে মেসেজটা ওপেন করে পড়ি। পড়ি, কী সমস্যা তোমার? ফোন দিচ্ছ কেন? যোগাযোগ করতে বারণ করেছিলাম না? এখন তো তোমার ভালোবাসার মানুষ আছেই, তাহলে আমাকে কেন মিথ্যা মায়ে ফেলছ? যতটুকু মনে হচ্ছে এটা তোমার আব্বুর বা আপুর ফোন নাম্বার। আর একবার যদি তুমি কোনো নাম্বার থেকে কল বা মেসেজ দাও, তাহলে কিন্তু আমি তোমার এই নাম্বারে কল করে অপমান করব তাদের। তুমি নিশ্চয়ই এটা চাইবে না, তাই বলছি নিজের সীমার মধ্যে থাকো, আমাকে ভালো থাকতে দাও দয়া করে প্লিজ। মেসেজটা দেখে আরও জোরে কেঁদে দেয় পড়ি। আপনি এমন করতে পারলেন? আপনি আমাকে থ্রেডও দিচ্ছেন অপমানের। যা খুশি আমাকে বলেন, তাদের কেন? দিব না কোনো মেসেজ, দিব না কোনো ফোন। ভালো থাকেন আপনি, যত কষ্টই হোক আমি থাকবো আমার মতো। কাঁদতে কাঁদতে নিজে একা একা কথাগুলো বলল। পরের দিন মাকে অসুস্থতার বাহানা দেখে কলেজে যায় না। কলেজে গেলে চাপা কান্নাগুলো আটকে রাখতে পারবে না। হাসি খুশি পড়ি মন মোড়া হয়ে থাকবে, এটা পরীর ফ্রেন্ডরা মানতেই পারবে না। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পরী, দৃষ্টি দূরের ওই আকাশ। পাখিরা উড়ে চলেছে আপন মনে। আজ বড্ড ইচ্ছে করছে পরীর পাখি হওয়ার। যদি পাখি হতে পারতাম, তাহলে উড়ে একটাবার সাদাফের কাছে যেতাম, দূর থেকে একটাবার ওকে দেখতাম। আমি আজ সত্যি এটা উপলব্ধি করতে পারছি যে আমি সাদাবকে কতটা ভালোবাসি। গুণীজনরা ঠিকই বলে দূরে গেলে একে অপরের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পায়, আর দূরে যাওয়ার পরেই বুঝতে পারে তার মূল্য। আজ যে সত্যিটা এটা বুঝতে পারছি। আপনি ঠিক কতটা জুড়ে আছেন আমার। ফোনের রিংটনে ভাবনার জগৎ থেকে ফিরে এসে দেখে জান্নাত ফোন করেছে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আল্লাহ রাখছে। তোমার কি খবর? বিন্দাস। কাল তোর কলেজ আছে? হ্যাঁ, কেন? কাল একটু সময় দিতে পারবি? কেন? ঘুরতে যেতাম সবাই মিলে। সবাইকে কে? সবার কথা জানতে ইচ্ছে করছে নাকি সাদাফের কথা? সাদাফও যাচ্ছে। আচ্ছা, আমি কয়েকটা ক্লাস করে তারপর যাব। কোথায় যাবে মেসেজ করে জায়গার নাম আর সময়টা বলে দিও। আচ্ছা। পরের দিন 3টার দিকে পরি জান্নাতের অ্যাড্রেসে যায়। সাদাফের সামনে যাওয়ার উদ্দেশ্যে যায়নি, শুধু দূর থেকে একটাবার দেখবে, এটাই উদ্দেশ্য। দূর থেকে পরি দেখতে পেল রিয়া সাদাফের গা ঘেঁষে বসে আছে আর মোবাইলে কি যেন দেখছে। পরির কষ্ট হচ্ছে দৃশ্যটা দেখে, তার চেয়েও বেশি রাগ হচ্ছে। পরি দ্রুত হেঁটে ওদের সামনে যায়। ঝড়ের বেগে রিয়ার বাম হাতটা ধরে টান দিয়ে বসা থেকে উঠিয়ে দূরে ধাক্কা দেয়। পরির এমন আচরণে অবাক হয়ে যায় জান্নাত, বিজয়, রেখা, আদিল, রওশান, সাদাফ আর রিয়া নিজেও। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রিয়ার সামনে দাঁড়ায়। শোনো রিয়া, তুমি রেখা আপুর বোন, সেই হিসেবে আমি তোমাকে যথেষ্ট সম্মান করি, কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমাকে ঠিক ততক্ষণই সম্মান করব যতক্ষণ তুমি আমার আর সাদাফের মাঝে না আসবে। কি ভেবেছো তুমি ঢলাঢলি করে তুমি আমার থেকে সাদাফকে কেড়ে নিতে পারবে? তাহলে ভুলে যাও এসব চিন্তা ভাবনা। তুমি ওর অতীত, বর্তমান বা ভবিষ্যতে আসার চেষ্টা কিন্তু ভুলেও করো না। তোমার সাহস হয় কি করে আমার সাথে এমন আচরণ করার? সাহসের কিছুই দেখনি এখনো। তোমার গায়ে যে এখনো হাত তুলিনি, এটাই তোমার ভাগ্য। পরি এবার এগিয়ে যায় সাদাফের দিকে। শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে সাদাফের দিকে। এরপরে সকলকে আরও বেশি অবাক করে দিয়ে সাদাফের ডান গালে থাপ্পড় দেয়। পরি, চুপ। তোর এই মুখে আমার নামও নিবি না, লুচু। প্রথম দিন যে তোরে লুচু বলেছিলাম, ঠিকই বলেছিলাম। মেয়েদের সাথে ঘাসাঘাসি করে বসতে খুব মজা লাগে, তাই না?
আর এত কিসের ইগো তোর? তোর ইগো আমি ইঁদুরের ওষুধের সাথে মিশিয়ে বিড়ালকে খাওয়াবো। নাকি দেখেছিস আবার উল্টি পাল্টি নিজের মতো ভেবে নিলি? আমাকে কষ্ট দিয়ে খুব সুখে আছিস না রে? আয় আমার সাথে, তোর সুখ আমি বের করছি। সাদাপের হাত ধরে টেনে নিতে গেলে স্থির দাঁড়িয়ে থাকে সাদাপ, চোখ দুইটা লাল হয়ে আছে। আমার হাত ছাড়ো বলছি। হাত ছাড়লে খুশি? হ্যাঁ, ওকে ফাইন, আপনার কথাই রইল বলেই সাদাফের শার্টের কলার ধরে টানতে টানতে একটা রিকশায় উঠে দুজনে। পাশাপাশি রিকশায় বসে আছে দুজনে। সাদাফের চোখে মুখে রাগে স্পষ্ট, কিন্তু পরি তার চেয়েও বেশি রেগে আছে। সাদাপ রিকশার এক কোণে বসে আছে। কিরে, অত দূরে বসেছিস কেন তুই? পড়ে গিয়ে হাত পা ভাঙলে বিয়ের পর কি আমি রোজগার করে তোকে খাবো আর তুই বাড়ির রান্নাবান্না করবি? সাদাপ কিছু না বলে চুপ করে বসে আছে। মুখে কি চাল ভিজাচ্ছিস? এসবের মানে কি? ওরে বাবুরে, মানে বোঝো না তাই না? ওই শালা রিয়ার সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের তোর? ওর প্রতি কি নতুন করে তোর ফিলিংস উতলাইয়ে উঠছে? তোমার যদি অন্য কারোর প্রতি ফিলিংস থাকতে পারে তাহলে আমার থাকলে দোষ কি? না মানে তুমি এটা বলতে চাইছো যে তোমার বেলায় 16 আনা আর আমার বেলায় 4 আনাও না? রাখ তোর আনা গোনা, মানুষের দেখার আড়ালে অনেক কিছু লুকিয়ে থাকে যা তোর মতো গণ্ডমূর্খ বুঝে না। আমাকে অন্তত একবার জিজ্ঞেস করতে পারতি সেদিনের ঘটনা আসলে কী ছিল? নিজের চোখকে কি অবিশ্বাস করতে বলছো? ওই যে বললাম, দেখার আড়ালে লুকিয়ে থাকে অনেক অজানা কিছু। তার মানে এটাই বলতে চাইছো আমার চোখে সমস্যা? গাধা, তোর মাথায় সমস্যা। রিকশা চালক ছিল এক পিসি ছেলে, বয়স আনুমানিক 14 বা 13 হবে। পরি ছেলেটাকে বলল, পিসি এখানে রাখো। সাদাফের দিকে তাকে বলে, নামো রিকশা থেকে। সাদাফ একটু অবাক হয়, কারণ আজ পরি নিজে থেকেই তুমি বলতেছে। হাঁ করে তাকিয়ে আসো কেন? নামো। রিকশা থেকে নেমে দাঁড়ায় সাদাফ। সাদাফের আগেই পরি নামে। পরি এদিক ওদিক তাকাচ্ছে। সাদাফের দিকে তাকে বলে, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আসো কেন আজিব? ওর ভাড়াটা কি আমি দিব? লজ্জা করে না? বউ ভাড়া দিবে আর তা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? সাদাফ একটু ভুরু কুঁচকে তাকায় পরির দিকে। পরি আমতা আমতা করে বলে, ওর ভাড়া দিয়ে আমাকে ফলো করো, আমি সামনে এগোচ্ছি। 2 পা এগিয়ে পিছনে ঘুরে তাকায়। ততক্ষণে সাদাফ মানিব্যাগ থেকে টাকা বের করছে। সাদাফের উদ্দেশ্য করে জোরে বলল, ও ছোট মানুষ, রোদের মধ্যে অনেক কষ্ট করে আসছে, 20 টাকা বেশি দিবা। পরি হাঁটা শুরু করলে ভাড়া ছিল 20 টাকা। পরি বলেছে বলে 30 টাকায় বেশি দিয়েছে। ছেলেটা তখন বলল, না ভাইয়া, আমার এত টাকা লাগবো না। আপনি আপামনির কথায় টাকা বেশি দিতেছেন কেন? আরে রাখো, তোমার আপামনি যদি পরে জানে যে আমি তোমাকে টাকা দেইনি তাহলে আমাকে আলু ভর্তা বানাবে। আপনি আপামনিরে অনেক ডরান নাকি? হরণী ওর কথা যে রাগী। শুনছি সব, আমার কাছে ভালোই লাগছে কথাগুলো, হাঁটছিলামও আমি। কেমন শাসন করলো, আমি এত ভালোবাসা কি বুঝি না? তাই মনে হইল আপামনি আপনার সত্যি অনেক ভালোবাসে, ভালো থাকেন। ছেলেটা 50 টাকাই নেয়। ছেলেটার কথা শুনে একটু মুচকি হাসলো সাদাপ। এরপর পরির কাছে যাচ্ছে। বিকাল হলেও এখনো রোদের তেজ মাথা থেকে যায়নি। পরি ব্যাগ থেকে ছাদটা মাথায় দিয়ে হাঁটতেছে। কাঠফাটা রোদে সাদাফের মনে হচ্ছে মাথার ঘিলু এখনই গলে যাবে। তাড়াতাড়ি হেঁটে পরির পাশে যায়, এই ভেবে যে পরি নিশ্চয়ই ছাতাটা শেয়ার করবে, কিন্তু হলো তার উল্টো। এত তাড়াতাড়ি এসে লাভ নেই, ছাতা শেয়ার করবো না আমি। সাদাফের আশার আলো নিমেষেই নিভে শেষ হয়ে গেল, কিন্তু পরীকে বুঝতে না দিয়ে বলল, তোমাকে কে বললো যে আমি তোমার ছাতার নিচে যাব? লাগবে না তোমার ছাতা আমার। আমরা ছেলেরা অনেক স্ট্রং, তোমাদের মেয়েদের মতো না যে সামান্য রোদের তাপে সহ্য করতে পারবো না। কত যে স্ট্রং তোমরা, তার উদাহরণ তো তুমি। মানে? কথা বলতে বলতে লেকে আসে দুজনে। ব্যাগটা রেখে ছাতা বন্ধ করতে করতে পরি বলে, মানে হলো এতই যদি স্ট্রং হতে তাহলে ওই ছেলেটাকে গিয়ে অন্তত জিজ্ঞেস করতে কে সে আমার ব্যাগ নিচ্ছে কেন। জিজ্ঞেস করার কি আছে? তুমি কিছুই বলনি তাকে, তার মানে ছেলেটা তোমার পরিচিত ছিল। কিছু বলিনি, তার কারণ রাস্তায় সিন ক্রিয়েট করার কোনো ইচ্ছে ছিল না। আর ছেলেটাকে তুমিও চেনো। আমি কিভাবে চিনব? আমি তো তাকে আগে কখনো দেখিনি। দেখনি ঠিকই, কিন্তু ওর কথা আমি তোমাকে বলেছিলাম। ওই ছেলেটাই সুলতান। কি? তার মানে তুমি সুলতানের সাথে রিলেশনে গেছো? কথাটা বলতে যতটা দেরি হয়, কিন্তু সাদাফের থাপ্পড় দিতে একটু বেশি দেরি করে না পরি। থাপ্পড় দিয়ে সাদাফকে জড়িয়ে ধরে আলতো করে। সব কিছুকে এত বেশি কেন বলছো তুমি? আমি কখন বললাম যে আমি সুলতানের সাথে রিলেশন করি? তুমি কি বোঝো না কিছু?
ও একটা ছেলে আর আমি একটা মেয়ে, সেদিন কিছু বলতাম তাহলে রাস্তা একটা সিনক্রেট হয়ে যেত, আর তার জন্য কিন্তু ওর কোনো মান সম্মান যেত না, মান সম্মান গেলে আমারই যেত। এত সহজ একটা বিষয় তুমি না বুঝে উল্টো আমাকে ভুল বুঝলে। কিন্তু এই ভুল বোঝারও কিছু উপকারিতা পেয়েছি। এই কয়দিনে কথা না হয় আমি এটা উপলব্ধি করতে পেরেছি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আর থাপ্পড় দিয়েছি বলে এই ইগো দেখিয়ে দূরে সরিয়ে দিও না, তাহলে কিন্তু এর 3 গুণ থাপ্পড় দিব। বিয়ের পর তো স্বামীর গায়ে হাত তোলা পাপ, তাই এখনই মেরে নিলাম, কিন্তু অযথাই মারিনি। তুমি ওই রিয়ার সাথে এত ঢলাঢলি করো কেন? সামান্য কয়দিন কথা হয়নি তাতেই তুমি রিয়ার প্রতি দুর্বল হয়ে যাচ্ছ? এই ভালোবাসা তোমার? এতক্ষণ সব কথা চুপ করে শুনছিল। পরীর 2 হাত ধরে বুক থেকে পরীকে সরিয়ে সামনে দাঁড় করায়। তোমাকে কে বলল যে আমি রিয়ার প্রতি দুর্বল হয়ে গেছি? আমি তো ওইসব তোমাকে দেখানোর জন্য করেছি। জান্নাত বলেছিল তুমি আসবে, তাই আমি ইচ্ছে করে রিয়ার সাথে ঘেঁষে বসেছি যাতে তুমি ভুল বুঝে চলে যাও, সামনে না আসো, কারণ তুমি সামনে আসলে আমি দুর্বল হয়ে যাই। আহা, এটা কি বাংলা সিনেমা পাইছো? এই শোনো, আমি কোনো বাংলা সিনেমা বা নাটকের হিরোইন না যে নায়ককে অন্য মেয়ের সাথে দেখে কান্নাকাটি করে ভুল বুঝে চলে যাব। আমি কি করি বা করতে পারি তা তো দেখলেই। আমি আমার ভালোবাসা আদায় করে নিতে পারি। কিন্তু তুমি কি বললে এটা? তুমি ইচ্ছে করে চাওনি আমি তোমার সামনে আসি, তার মানে তুমি আমার প্রতি বিরক্ত, ভালোবাসো না আমাকে? সাদাব কিছু না বলে পরীকে বুকে টেনে নেয়। এই বুকে কান পেতে শোনো, প্রতিটা স্পন্দন শুধু তোমাকেই খোঁজে, বারবার তোমাকেই চাই, তোমাকেই ভালোবাসি। এত কিছুর পরও বলতে হবে ভালোবাসি? আচ্ছা বেশ, এবার মুখে বলেছি ভালোবাসি পড়ি, অনেক ভালোবাসি। পাবলিক প্লেসে কি এভাবে জড়িয়ে ধরে থাকবে? ছাড়ো আমায়। হ্যাঁ, একটু আগে যখন নিজে ধরলে তখন পাবলিক দেখনি, আর আমি ধরলেই দেখবে, তাই না? কারণ কি বলো তো? কি? ওই যে আমার বেলায় 16 আনা আর তোমার বেলায় 4 আনাও না, হি হি হি, ফাজিল। তোমার বউ তুমি তো। উত্তরটা পাইনি কিন্তু। কিসের ভালোবাসি? অনেক বেশি ভালোবাসি। সূর্য ডোবার মুহূর্তে দুজনের হাত ধরে হাঁটছে। কিছু ভুল বোঝাবুঝি সম্পর্ককে নষ্ট করে না, বরং সম্পর্কটাকে আরও গাঢ় করে। দুজনে অভিমান করে থাকলে সম্পর্ক নষ্ট হবে, এটা নিশ্চিত। অন্তত একজনকে হলেও সম্পর্ক ঠিক রাখার দায়িত্ব নিতে হবে, হোক তা পরীর মতো রাগে অথবা সিরিয়াসভাবে। আজ থেকে সাদাব পরীর সম্পর্কের নতুন সূচনা হলো, যেখানে দুজন এখন উপলব্ধি করতে পেরেছে কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না। সুলতানের ডাকে পিছনে ঘুরে দাঁড়ায় পরী। কলেজে আসছো? এত সকালে কলেজ ড্রেস পরে কলেজে যাব না তো কি প্রেম করতে যাব? আমাকে ছাড়া প্রেম করতে পারবা নাকি? অবাক হওয়ার কিছু নেই তো, আমি তো আগেই বলেছি যে আমি অন্য একজনকে ভালোবাসি, তাই আমার আশা ছেড়ে দেন। সুলতান কিছু বলার আগে পরীর ফোনের রিংটোন বেজে ওঠে। সাদাব ফোন করেছে। কোথায় তুমি? এই তো বাড়ি থেকে বের হয়েছি। আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি আসো। আচ্ছা আসতেছি। ফোন রেখে সুলতানের উদ্দেশ্যে বলে, কলেজে দেরি হয়ে যাচ্ছে, আসি। তোমার ক্লাস তো 9টায়, 10টায়, এখন বাজে 9টা, তো এত তাড়া কিসের? আসলে তারা হলো যে সে আমার জন্য অপেক্ষা করছে। সে মানে বফ বলতে পারেন, আবার হবু স্বামীও। মজা করছো? আপনার সাথে কখনো মজা করেছি বলে তো মনে হয় না, তে আজও করছি না। পরী চলে আসছে, সুলতান পেছন থেকে ডাকছে। পরী থামছে না দেখে সুলতানও পরীর পিছনে পিছনে যায়। কিছুদূর গিয়ে থমকে দাঁড়ায় সুলতান, পা যেন আর চলছেই না। পরী সাদাফের বাইকে উঠে পেছন থেকে জড়িয়ে ধরেছে। খুব হাসাহাসি করছে দুজনে। সাদাফ হেলমেট পরা ছিল বলে মুখ দেখাতে পারেনি। পরী ইচ্ছে করে সাদাফকে জড়িয়ে ধরেছে, কারণ ও জানে যে সুলতান ওকে ফলো করছে। পরীর কথা বিশ্বাস করে না বলেই ইচ্ছে করে বুঝিয়ে দিল এই সেই ছেলে যাকে পরী ভালোবাসে। পরীর একটাই চাওয়া, সুলতানের পথ থেকে বিদায় হলেই বাসে। সুলতানের খুব কষ্ট হচ্ছে, ছেলেদের কাঁদতে নেই, তবুও কান্না পাচ্ছে ওর। সুলতানের বন্ধু মিঠু দৌড়ে আসে সুলতানের কাছে, হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত ভাবিরে দেখলাম এক পোলার লগে বাইকে করে যাইতেছে, তুই কি চিনিস পোলাটারে? আমার কিন্তু মেজাজ খারাপ হইয়া যাইতেছে। চুপ, কিরে কিছু তো বল। দেখছি আমি, তুই দেখেও কিছু কস নাই? পরী ভালোবাসে ওই ছেলেরে, তুইও তো ভালোবাসিস ভাবিরে। সুলতান কিছু না বলে বাড়িতে চলে যায়। মা, ও মা, কিরে কি হয়েছে?
আমাদের বাসায় কতদিন ধরে কোনো পার্টি হয় না বলো তো? হুটহাট আবার কিসের পার্টি করব? আজকে বেশি করে বিরিয়ানি রান্না করব। সন্ধ্যার পর আমার বন্ধুরা, শিলার বান্ধবীরা আসবো। তোমার বান্ধবী থাকলে তাদেরও আসতে বইল। বিরিয়ানি রান্না করতেই হবে মা, প্লিজ। আচ্ছা পাগল ছেলেটা। সুলতান এবার শিলার ঘরে যায়। কিরে, কি করছিস? দেখো না ছবি আঁকি। তা তো দেখতেই পাচ্ছি। বাসায় আজকে বিরিয়ানি রান্না হবে জানিস? সত্যি? আমার বন্ধুরা আসবে, আম্মুর বন্ধুরাও আসবে। তাহলে আমার আর বাবার ফ্রেন্ডসরাও কি দোষ করলো ভাইয়া? আরে আব্বু তো রাত 10টায় আসবে, সে সময় কি করে বন্ধুদের নিয়ে আসবে? তবে তুই চাইলে তোর কাছের বান্ধবীদের আসতে বলতে পারিস। আচ্ছা, তোর পরিয়াপুকে ডাকবি না? পরিয়াপু তো আমার বড়, আমার বান্ধবী নাকি? বড় আপু হিসেবেও আনতে পারিস। আচ্ছা, আনবো। সন্ধ্যার দিকে পরি বই খাতা নিয়ে পড়তে বসে। সুলতানের মা আসে পরীর মাকে নিতে, আর শিলা আসে পরীকে নিতে। যদিও শিলা না আসতো তাহলে পরীকেও সাথে নিত। পাশাপাশি বাড়ি হয় সুলতানের মায়ের সাথে পরীর মায়ের বেশ খাতির জমে যায়। পরীর মা যেতে রাজি হলেও পরীর সুলতানদের বাসায় যেতে নারাজ। পড়ার বাহানে দিয়ে কথাটা কাটিয়ে দিতে চায়, কিন্তু শিলা কান্নাকাটি করছে, পরীকে না নিয়ে যাবে না। অবশেষে মায়ের জোরাজুরিতে যেতে রাজি হয়। পরীর মা সুলতানের মায়ের রান্নার কাজে টুকটাক হেল্প করছে আর গল্প করছে। সুলতান আর ওর বন্ধুরা ছাদে বক্স বাজাচ্ছে। শিলা ওর বান্ধবীদের নিয়ে রুমে গল্প করতেছে। পরীও এতক্ষণ শিলার রুমেই ছিল, কিন্তু পিসিদের গল্প আর কি শুনবে? তাই পরী ড্রয়িং রুমে গিয়ে টিভি অন করে। হঠাৎ করে সুলতান পরীর মুখ চেপে ধরে নিজের রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। একদম চিৎকার করো না, তাহলে কিন্তু তোমারই ক্ষতি। আর চিৎকার করলেও আওয়াজ কারো কানে যাবে না। বক্সে গান চলছে, তাই সাবধান। পরী খুব ভয় পেয়ে যায়। যত রাগী হোক আর যাই হোক, পরী একটা মেয়ে, নিজের মান সম্মানের ভয় তো সব মেয়েই পায়। পরী কাঁপা কাঁপা গলায় বলে, আমাকে এই ঘরে এনেছেন কেন? আর দরজাই বা লাগিয়েছেন কেন? সুলতান একটা সিগারেটের ধরাতে ধরাতে বলে, ভয় পেও না, তোমার সম্মান নষ্ট হবে এমন কোনো কাজ আমি করব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। সুলতান পরীর দিকে এগিয়ে যায়, ডান হাতটা কাছে আনে। আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন বলছি। সুলতান কিছু বলে না, খুব যত্ন সহকারে কিছুক্ষণ হাতের দিকে তাকায়। এরপর পরীর মুখের দিকে তাকে বলে, এই হাত দিয়েই বাইকের ছেলেটিকে জড়িয়ে ধরেছিলে তাই না? পরী সুলতানের চোখে স্পষ্ট পানি দেখতে পায়। চোখ দুটো পানিতে চিকচিক করছে, যে কোনো সময় চোখ থেকে পানি গড়িয়ে পড়বে। কি হলো? চুপ করে আসছো কেন? বলো। এই হাত দিয়েই তো। কাঁপা কাঁপা গলায় পরী বলে, হাত ছাড়েন বলছি। সুলতান কিছু না বলে পরীর মুখে একটা ওড়না দিয়ে বাঁধে। বাম হাত আর পা চেয়ারের সাথে বাঁধে। জোরাজোরি করেও সুলতানের সাথে শক্তিতে পেরে ওঠে না পরী। কয়েকবার চিৎকার করে, কিন্তু শব্দ ঘরের বাহিরে যায় না। জ্বলন্ত সিগারেট দিয়ে পরীর ডান হাতে ছ্যাঁক দিচ্ছে সুলতান। পরীর দম ফাটা আর্তনাদ কেউ শোনে না। টপ টপ করে পানি পড়ছে পরীর চোখ থেকে। সুলতান সিগারেটের ছ্যাঁক দিচ্ছে আর বলছে, বলেছিলাম না তুমি শুধু আমার? তবুও অন্য কাউকে কি করে ভালোবাসো তুমি? আমি তো এটা মানতে পারবো না, সহ্য হবে না আমার। তোমার খুব কষ্ট হচ্ছে জান, কষ্ট পেও না, আর একটু সহ্য করো। পোড়ার জ্বালা খুব, তাই না? আমারও তখন ভেতরে পুড়ে যাচ্ছিল যখন তুমি এই ছেলেটাকে জড়িয়ে ধরেছিলে। কথাগুলো বলতে বলতে সুলতানও কাঁদছিল। সিগারেট পুরোটা শেষ হওয়া অবধি ছ্যাঁক দেয় পরীর হাতে। এরপর একটা ব্লেড নিয়ে নিজের হাত নিজেই ক্ষত বিক্ষত করে সুলতান। রক্ত দেখে আরো ভয় পেয়ে যায় পরী। পরীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েই যাচ্ছে। সুলতান পরীর মুখের বাঁধনটা খুলে দেয়, পরীর সামনে হাঁটু করে বসে। তোমাকে কষ্ট দিতে আমার একদম ভালো লাগে না পরী। তোমার চোখের পানিও আমার সহ্য হচ্ছে না। তাই তো দেখো নিজের হাত নিজেই কেমন ক্ষত বিক্ষত করলাম। কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি সরি বলবো না। কেন জানো? কারণ আমি তোমার প্রাপ্য ছিলাম। তুমি কেন ওই ছেলেকে জড়িয়ে ধরলে? পরী চুপ করে আসে, পায়ের বাঁধন খুলতে খুলতে বলল, যেই ভুলটা করেছো আজ, এই ভুলটা যেন আর না হয়। তুমি শুধুই আমার। আমি যদি তোমাকে না পাই তাহলে অন্য কেউই তোমাকে পাবে না বলে রাখলাম। চোখের পানি মুছে দিতে গেলে পরী মুখ ঘুরিয়ে ফেলে। জোর করে পরীর দুই গালে হাত রেখে কপালে চুমুখে দেগতেই পোড়া হাত দিয়ে থাপ্পড় দেয় সুলতানকে। অনেক দিন আর অনেকক্ষণ ধরেই তোর এই সব পাগলামি আমি সহ্য করতেছি।
আসলে আমারই ভুল ছিল। যে থাপ্পড়টা আজ তোকে দিলাম এটা আরও আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু কি করব বল, আমি তো মেয়ে, আমার সম্মানের ভয় অনেক বেশি, কিন্তু আমি অতিষ্ঠ হয়ে গেছি তোর এসব আচরণে। প্রথম প্রথম তোর বলা কথাগুলো স্বাভাবিকভাবেই নিতাম, কারণ কেউ কাউকে ভালোবাসতেই পারে, এটা দোষের কিছু না। কিন্তু এখন দেখছি তুই তো একটা সাইকো, আর একজন সাইকো কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না। তোর মাকে বলবি একজন ভালো সাইকিয়াট্রিকের পরামর্শ নিতে, নয়তো অতি শীঘ্রই তোকে পাবনায় অ্যাডমিট হতে হবে। আর একটা কথা, তুই কি ভেবেছিস সিগারেটে হাত দিয়ে হাত পুড়িয়ে দিয়েছিস বলে আমি ভয়ে তোকে ভালোবাসবো? এটা যদি ভেবে থাকিস তাহলে প্লিজ ভুলে যা। তোর মতো অমানুষকে দয়া করা যায়, ভালোবাসা যায় না। আমি সাদাবকে ভালোবাসি আর সাদাবকেই বিয়ে করব। যদি মানুষ হয়ে থাকিস তাহলে আমার পথে আর কাঁটা হয়ে দাঁড়াস না কখনো। মনে রাখিস তোর ঘরেও কিন্তু তোর একটা বোন আছে। তোর বোনের সাথে কেউ এমন করলে নিশ্চয় এতক্ষণে তাকে মেরে কবরে শুয়ে রাখতিস। ভয় নেই তোর। এই অপকর্মের কথা আমি কাউকে বলবো না, কেন জানিস? সুলতান এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় পরির দিকে। এটা ভালোবাসা ভাবিস না আবার। ওই যে বললাম তোর মতো সাইকোকে দয়া করা যায়, আমি তোকে দয়া করেই গেলাম। পরি কাউকে কিছু না বলে দৌড়ে ওদের বাসায় চলে যায়। হাতটা জ্বলে পুড়ে যাচ্ছে, কোনো রকমের হাতটা ড্রেসিং করে। এ কোন অভিশাপ আসলো আমার জীবনে। রাত 9টা নাগাদ পরির মা বাসায় আসে। পরি, হ্যাঁ মা বলো। কিরে না বলে চলে আসলি কেন? কত পড়া বাকি ছিল যেন, ওইখানে বসে থাকলে কি আমার পড়ালেখা কমপ্লিট হতো বলো? তাই বাসায় চলে এসেছি। আমাকে বলে আসতে পারতি, কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তোমরা মায়েরা না জানি কেমন, অল্পতেই ভয় পেয়ে যাও। তুমি আন্টির সাথে রান্নায় ব্যস্ত ছিলে বলেই তোমাকে আর বিরক্ত করতে যাইনি। এখানে বিরক্তর কি হতো শুনি? উফ মা, তুমি না বড্ড প্রশ্ন করো আজকাল। আমার না ক্ষুধা পেয়েছে খুব, কিছু খেতে দাও, আনছি। প্রায় 17 দিন পর সাদব জরুরি কথা আছে বলে দেখা করতে বলে। কয়েকটা ক্লাস করে সাদবের সাথে দেখা করতে যায়। কি এত তারা কেন? সাদব চুপচাপ বসে আছে। কি হলো? একটা খারাপ খবর আছে। পরীর মুখটা শুকিয়ে যায়। সাদব একটু হাসল। খারাপ খবর? ভালো খবরও আছে। কি? আগে ভালো খবর দিব নাকি খারাপ খবর? ভালো খবরই দাও। না না, আগে খারাপ খবর। আমি আর 1 সপ্তাহের মধ্যেই ইংল্যান্ডে যাচ্ছি। কি? কেন? বিজনেসের জন্য, সাথে রওশনও যাবে। কয়দিনের জন্য? কয়দিন না, বলো কয় বছর? পরীর মনটা খারাপ হয়ে যায়। সাদাব পরীর হাত ধরে নিজের হাতের মুঠোয় নেয়। আমার দিকে তাকাও। আরে তাকাও না। তাকে কি হবে? মায়া বাড়িয়ে কষ্ট দিবে? এই জন্য কি আমার দিকে তাকাবে না? না না না, খুব তাড়াতাড়ি চলে আসবো। কত তাড়াতাড়ি শুনি? 1 বছর 3 মাস। 1 বছর আবার 3 মাস? এটা খুব তাড়াতাড়ি? আমার জন্য অপেক্ষা করতে পারবে না? পারবো, কিন্তু আমার অনেক কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে। কষ্ট তো আমারও হবে গো। আচ্ছা, এবার ভালো নিউজটা শুনবে না? না, আমি যাচ্ছিলাম। চলে যাওয়ার আগে তুমি আর আমি মিলে কোর্ট ম্যারেজ করে আসি। কেন তুমি আর আমি? কেন? ইংল্যান্ড থেকে এসে পারিবারিকভাবে অনুষ্ঠান করে বিয়ে করব। আমি 1 বছর 3 মাস অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু এভাবে লুকিয়ে বিয়ে করতে পারবো না। প্লিজ পড়ি, নয়তো আমার প্রতিটা মুহূর্তে তোমাকে হারানোর ভয়ে থাকতে হবে। তার মধ্যে আবার ওই সুলতান। আমি শান্তি পাবো না। আমায় বিশ্বাস করো তো? করি। তাহলে ভয় পেও না, আমি শুধুই তোমার আর তোমারই থাকবো। ভালোবাসি পড়ি, প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না। তোমাকে ছাড়া থাকতে পারবো না। যাব না, আমিও যে অনেক ভালোবাসি তোমাকে। 1 সপ্তাহ পর সাদাব আর রওশন ইংল্যান্ডে চলে যায়। সারাদিন কলেজ পড়াশোনা আর দিন শেষে সাদাফের সাথে রাতে কথা বলা, এভাবেই কাটছিল সাদাব আর পরীর সম্পর্ক। ওই দিনের পর আর সুলতানকে দেখেনি পরী। এটা নিয়ে পরী সন্তুষ্ট হয়, এটা ভেবে যে মনুষ্যত্ব বোধ আছে তাহলে সাইকোটার। এভাবেই কেটে যায় 10 মাস। আর 5 মাস পরই সাদাব আসবে, এটা ভেবেই যেন আনন্দে দিশেহারা হয়ে পড়ে পরী। ভিডিও কলে কথা বলছিল দুজনে। দেখছো সময় কেমন চলে যাচ্ছে দেখতে দেখতে। কেন মিস্টার, তুমি মনে হয় খুশি না? কি বলে সব? আমি অস্থির হয়ে আছি, কবে দেশে যাব। আমার পরীটাকে বুকে জড়িয়ে নিব, লাল টুকটুকে শাড়ি পরিয়ে আমার বাড়ি নিয়ে যাব। আমি শাড়ি পরবো না। তাহলে কি পরবা? আমি লেহেঙ্গা পরবো। না,
শাড়ি আমার অনেক পছন্দর, তুমি শাড়ি পরবা। ধর কচু, শাড়িটাই সামলানো অনেক কষ্টের। আমি আসি না, তুমি কি করবে শুনি? কেন? তোমার শাড়ি ঠিক করে দেব। পাগল, আচ্ছা যাও, তোমার কথাই থাক, শাড়ি পরব। লাভ ইউ বউটা, লাভ ইউ টু। ডাটা অন করে পড়ছিল পড়ি, সাদাব টেক্সট করলো, কই গো তুমি? ফোনের স্ক্রিনে সাদাবের টেক্সট দেখে বইটা বন্ধ করে অনলাইনে যাই। এই তো আমি। কোথায় ছিলে? পড়তেছিলাম। পড়া শেষ? না। তাহলে অনলাইনে আসলে কেন? তোমার জন্য। যাও যাও, আগে পড়া তাড়াতাড়ি পড়া শেষ করো, পরে পড়বো। বলো কি বলবে? সাদাব একটা কাপড়ের ছবি সেন্ড করলো। ছবিটা বিয়ের, ছেলে মডেল পাঞ্জাবি পরা আর মেয়ে মডেল লেহেঙ্গা পরা। কি গো, বিয়ের ছবি কেন? অনলাইনে মেয়েদের বিয়ের শাড়ি দেখছিলাম তোমার জন্য। এখনই কেন? অনেক সময় তো পড়ে আসছে, তাতে কি? দেখে রাখতে তো সমস্যা নেই। আচ্ছা ওই কথা বাদ দাও, আমার কথা শোনো। বলো, মেয়েটা কি ড্রেস পরেছে? ওটা লেহেঙ্গা। তুমি কি এগুলোর কথা বলেছিলে? হ্যাঁ। ড্রেসটা অনেক সুন্দর না? হ্যাঁ, কিন্তু আমি তো বিয়েতে শাড়ি পরবো। না না, শাড়ি তো বিয়ের পর থেকে পরবেই, বিয়েতে লেহেঙ্গা পরবা। এমা, তুমি না সকালে বলে শাড়ির কথা? তখন কি জানতাম নাকি লেহেঙ্গা এত সুন্দর? তুমি তো এমনিতেই পরি, তখন আরো পরি পরি লাগবে। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? দেখো, পেট দেখা যাচ্ছে। তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? আমার বউয়ের পেট অন্যরা দেখবে নাকি? আমি কি পেট বের করে রাখবো নাকি? একদম যেন দেখা যায় না। পরি মুসকি মুসকি হাসছে আর টেক্সট করছে, আচ্ছা ঠিক আছে, মা বাবাকে তোমার বাসায় পাঠাবো। কি? কবে? খুব তাড়াতাড়ি। বিয়ের কথাটা পাকা করে আসতে বলবো। তুমি তো থাকবে না? আমি তো আসবোই আর 5 মাস পর। তুমি দেখতে আসবে না? বাবালে, আমাকে দেখতে বুঝি খুব ইচ্ছে করছে? আমার তো করেই। তোমার তো আর ইচ্ছে করে না, কারণ আমি তোমাকে বেশি ভালোবাসি। তাই আছে, বিয়ের পর দেখবো কে বেশি ভালোবাসে। মনে হচ্ছে আজকাল খুব খুশিতে আছো। কথাটা শুনে পিছনে ঘুরে থাকে পরি। আপনি? হ্যাঁ, আমি চিনতে পারছো না? আমি সুলতান। পরি কিছু না বলে চুপ করে আছে। ভাবছো এতদিন পর কোত্থেকে আসলাম? জানি তুমি এটাই ভাবছো। সেদিন তোমার বলা প্রতিটা কথা আমার মনে দাগ কেটে গিয়েছে। একটা জিনিস আমি সেদিনই বুঝতে পেরেছি, যে তোমাকে কাবু করা তো সহজ নয়। তাই ভাবলাম তোমাকে বিয়ে করে হলে অন্য পন্থা অবলম্বন করতে হবে। আর আমি করলামও সেটা। কি করলাম জানো? ভালো একটা চাকরির জন্য ঘুরছিলাম। আব্বুকে জানালাম আমি কাজ করতে চাই। তুমি হয়তো জানোই যে আমার বাবা একজন আর্মি অফিসার। বাবা তো ট্রান্সফার হয়ে ময়মনসিংহে থাকে। আমি কাজ করব শুনে আব্বু অনেক বেশি খুশি হয়, কারণ এত চেষ্টা করেও আব্বু অথবা মা কেউই আমাকে দিয়ে কোনো কাজ করাতে পারেনি। সেখানে আমি নিজে থেকে বলেছি কাজ করব। আব্বু আমাকে ময়মনসিংহে যেতে বলল। আজ আমি একজন প্রতিষ্ঠিত আর্মি। এত কিছু কেন করেছি জানো? তোমার জন্য। একজন গুন্ডা ছেলের হাতে কোনো বাবা মা মেয়ে তুলে না দিলেও একজন প্রতিষ্ঠিত ছেলের হাতে নিশ্চয়ই তুলে দিবে। ভালো, আপনার উন্নতি দেখে আমি খুবই খুশি হয়েছি। আমার জন্য হলেও যে কেউ একজন প্রতিষ্ঠিত হতে পেরেছে, এটা জেনে খুবই ভালো লাগলো। এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিন। সুলতান জোরে শব্দ করে হাসলো। হাসির কি হলো? হ্যাঁ, বিয়ে করব তো, টুকটুকে একটা পরীর মতো বউ আনবো। সুলতানের চোখে মুখে রহস্যের ছাপ স্পষ্ট দেখতে পেল। সুলতান কিছু না বলে চলে গেল। পরবর্তীতে অবশ্য সুলতানের আর আগের মতো বিরক্ত করেনি পরীকে, কিন্তু পরীর চোখের সামনে সুলতানের রহস্যময় চেহারাটা ভেসে উঠছে। আবার কোনো নতুন চাল চালছে না তো? আগামীকাল সাদাফের মা বাবা আসবে পরীকে দেখতে। এটা নিয়ে পরী খুব নার্ভাস। কিভাবে যাবে তাদের সামনে, কি প্রশ্ন করবে, কি উত্তর দিবে। পরীর এমন নার্ভাস হওয়ার কথা শুনে সাদাফ হাসতে হাসতে শেষ। এভাবে হাসছো কেন তুমি? তোমার অবস্থা দেখে। তোমার আর কি, তোমাকে তো আর দেখতে যাবে না। এত নার্ভাস হওয়ার কিছু নেই পরী, তুমি তো বলেই খালাস। আমার নার্ভাস তো আর কমছে না। আচ্ছা শোনো না, বলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? এখন তো বলা যাবে না, তাহলে কখন বলবে শুনি? যখন সারপ্রাইজ দিব। আচ্ছা, অপেক্ষায় রইলাম। পরের দিন সাদাফের বাবা মা ভাই ভাবিরা দেখতে আসে পরীকে। পরী আজ সোনালি পাড়ের একটা লাল খয়েরি জামদানি পরেছে, মাথায় একটা লম্বা ঘোমটা দিয়েছে। পরীর হাতে শরবতের ট্রে দিয়ে তাদের সামনে নিয়েছে পরীর বড় বোন।
পরীর লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, এত লজ্জা আল্লাহ। সাদাফের পরিবারের সবাই পরীকে দেখে খুব খুশি। পরীর লম্বা চুল সকলের মন কেড়ে নিয়েছে। সাদাফ আসলে তারা আবার আসবে আর বিয়ের দিন তারিখ ঠিক করবে বলে সেদিনের মতো মিষ্টিমুখ করে বিদায় নিল তারা। তার যাওয়ার পর ভালোই চলছিল দুজনের সম্পর্ক। সাদাফের ফোন আসে, নাম্বার দেখে অনেক অবাক হয়ে পড়ি, কারণ এটা সাদাফের আগের নাম্বারটা বাংলাদেশের। পরি ফোন রিসিভ করলে। হ্যালো পরি। হ্যাঁ, তুমি বাংলাদেশের নাম্বার দিয়ে কিভাবে ফোন করলে? গতকাল আমি ইংল্যান্ড থেকে এসেছি, অথচ আমাকে একবারও জানালেও না। ওহো, বুঝেছি, এটা তোমার সারপ্রাইজ তাই না? এভাবে কেউ সারপ্রাইজ দেয়? না বলেই যখন এসেছে তখন দেখা করে সারপ্রাইজ দিতে। সাদাব কিছুক্ষণ চুপ করে থেকে সিরিয়াসলি ভাবে বলে, কাল একটু দেখা করতে পারবে? পারবো, কিন্তু তোমার গলায় এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে? কালই বলবো, রাখছি এখন। যা বাবা, কি হলো ওর? পরির মা ঘরে আসে। কিরে, কি করছিস একা ঘরে? কিছু না, কিছু বলবে? সুলতানের বাবা আর বোন আসছে, তুই গিয়ে একটু ওদের সঙ্গ দে, আমি চা বানিয়ে আনছি। আচ্ছা। ড্রয়িং রুমে গিয়ে সুলতানের বাবাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে মা? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে একরকম। অনেক দিন পর গতকাল বাড়িতে আসছি, শিলা বায়না ধরলো আমাকে নিয়ে তোমাদের বাসায় আসবে, তাই আসলাম আর কি। ভালো করেছেন আঙ্কেল। আরও অনেক কথাই বলছিল তারা। পরের দিন পরি একটা নীল শাড়ি পরে। সাদাব শাড়ি অনেক পছন্দ করে। এতদিন পর দেখা হচ্ছে, নিশ্চয়ই শাড়ি পরা দেখে চমকে যাবে। দূর থেকে দেখতে পায় সাদাব পুকুরের পাড়ে বসে আছে আর পানিতে ছোট ছোট ইটের টুকরো ঢিল মারছে। পরি আস্তে আস্তে পা টিপে টিপে সাদাফের কাছে যায়। পেছন থেকে সাদাফের চোখ দু হাত দিয়ে আটকে ধরে। সাদাব পরির হাত ধরে বলে, ছাড়ো পরি। দূর, বুঝে ফেললে? চোখ খোলার পর সাদাব পরির দিকে একবার তাকিয়ে আবার পানির দিকে চোখ স্থির করলো। পরি অবাক হলো। যে ছেলে শাড়ির জন্য পাগল সে কিছুই বলল না, মুখটা মলিন। তোমার কি মন খারাপ? না। তাহলে? কিছু না, মিথ্যা বলবা না একদম। আমি স্পষ্ট বুঝতে পারছি তোমার মন খারাপ। পানি থেকে চোখ সরিয়ে এবার পরির চোখের দিকে তাকালো সাদাব। আমাকে ভুলে যাও মানে? কি বলছে এসব? ঠিকই বলছি। কি হয়েছে তোমার? এসব কেন বলছো? মজা করছো তাই না? না, আমি সিরিয়াস। মানে কি এসবের? আমার বাবা মা এই বিয়েতে রাজি না, তারা অন্য মেয়ে দেখতেছে। ফাজলামি করতেছো তুমি আমার সাথে? বুঝতে চাইছো না কেন? আমি সিরিয়াস। জানি কথাগুলো হজম করতে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই পড়ি। আমি আমার বাবা মাকে কষ্ট দিতে পারবো না। তুমি কি পারবে তোমার বাবা মাকে কখনো কষ্ট দিতে? জানি পারবে না, কারণ আমরা দুজনে আমাদের বাবা মাকে অনেক ভালোবাসি। তাদের অমতে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, ক্ষমা করে দিও আমায়। পরি এতক্ষণ বিষয়টা মজা ভেবে নিল, এখন পরিষ্কার বুঝতে পারছে সাদাব কোনো মজা করছে না। কিন্তু কিভাবে অবলীলায় কথাগুলো বলতেছে। পরি সাদাবের ডান হাতটা পেঁচিয়ে ধরে। প্লিজ সাদাব, আমার সাথে এমন করো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, অনেক ভালোবাসি তোমাকে। তুমি তোমার বাবা মাকে একটু বোঝাও, তারা নিশ্চয়ই বুঝবে। পরির হাতটা ছাড়িয়ে নিয়ে সাদাব বলে, বুঝেছি। আসার পর থেকে অনেক বুঝিয়েছি, লাভ হয়নি। তারা চায় না এই বিয়ে হোক। আমি তাদের মতের বিরুদ্ধে যেতে পারবো না। আমাকে ভুলে যাওয়াই উত্তম তোমার জন্য। পরীকে আর কিছু বলতে না দিয়ে সাদাব চলে যাচ্ছে। পরীর চোখ থেকে পানি পড়ছে, হাত পা অনবরত কাঁপতেছে। তবু পরি সাদাফের পিছনে দৌড়ানো শুরু করে। প্লিজ সাদাব, আমার কথা শোনো, দাঁড়াও। সাদাব, এমন করো না প্লিজ। সাদাব পিছন ঘুরে তাকায় না, দাঁড়ায়ও না। আশেপাশের মানুষ অবাক চোখে দেখছে পরীর কাণ্ড, কিন্তু সেদিকে পরীর কোনো ভাবান্তর নেই। শাড়ি বারবার পায়ে পেঁচিয়ে যাচ্ছে, তবুও দৌড়াচ্ছে। পরের বার শাড়িতে পাড়া লেগে মাটিতে পড়ে যায়। প্রচণ্ড রকম ব্যথা পেয়েও কোনো রকম উঠে দাঁড়ায়। ততক্ষণে গাড়ি আর মানুষের ভিড়ে আড়াল হয়ে যায় সাদাব। দৌড়াতে দৌড়াতে রাস্তার মাঝখানে চলে আসে পরি। পানিতে চোখ দুইটা ঝাপসা হয়ে যায়। আচমকা চলন্ত একটা রিকশার সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে পরি। পড়ে যাওয়া রাস্তায় বেশ কয়েকজন এগিয়ে আসে। ছোটখাটো একটা ভিড় হয়ে যায় সেখানে। কয়েকজন রিক্সা চালক মারতে গেলে পরি একটু চেঁচিয়ে বলে, ওনাকে কেউ মারবেন না প্লিজ, তার কোনো দোষ নেই, আমি তো তার রিক্সার সামনে এসেছি। পরির এমন কাণ্ড দেখে আশেপাশের লোকজন অবাক হয়। কয়েকজন তো বলাবলিও করেছে, নিজে বাঁচে না, আবার রিক্সাওয়ালাকে মারতে না কয়। কয়েকজন মহিলা পরীকে ধরে তুলতে গেলে ব্যথায় কুঁকিয়ে ওঠে পরি।
শেষে একটা ছেলে কোলে করে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসে। ক্ষতি তেমন না হলেও কম হয়নি। ডান হাতের কনুইতে বেশখানি কেটে গিয়েছে। শাড়ির সাথে পেঁচিয়ে পড়ে যাওয়ায় হাঁটু ছিলে গেছে। পা অনেকখানি কেটেছে। ডাক্তার হাত পা ভালো মতো ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়েছে। ওই ছেলেটাই সব খরচ মিটিয়ে পরীর কাছে আসে। কোথায় যাবেন আপনি? আপাতত এখন বাড়ি ছাড়া আর কোথায় যাব? আপনি তো একা একা যেতে পারবেন না, চলুন আমি দিয়ে আসি। কোনো উত্তর না দিয়ে চুপ করে আছে পরী। শাড়ির কুঁচি খুলে গিয়েছে। বাম হাত দিয়ে কুঁচিগুলো পেটের সাথে চেপে ধরে আছে। ছেলেটা হাত ধরে উঠাতে গেলে পরী বাধা দেয়। না প্লিজ। কি হলো? না মানে ডাক্তারকে তো টাকা দিতে হবে? আমার পার্সে দেখুন টাকা আছে, বিল যা হয় দিয়ে আসুন। আমি অতটাও ইরেসপন্সিবল না। টাকা না দিয়ে কি আপনাকে দিয়ে আসতে যাচ্ছি নাকি? টাকা আমি দিয়ে এসেছি। আপনি কেন দিবেন? আচ্ছা, টাকা যা হয়েছে আমার ব্যাগ থেকে নিয়ে নিন। আজ যদি আমার বোন বা কাছের কেউ অ্যাক্সিডেন্ট করতো তাহলে নিশ্চয়ই তার থেকে আমি টাকা নিতাম না। সো লিভ ইট। পরে কি করবে বুঝতে পারছে না। এদিকে শাড়ির কুচি, অন্যদিকে ছেলেটাকে কিছু বলতেও পারছে না। অবশেষে একজন নার্সকে ডেকে এনে কুচিগুলো ভালো মতো গুজে নেয়। পরীকে ধরে একটা গাড়িতে উঠিয়ে বাড়িতে পৌঁছে যায়। ছাদ থেকে শিলা দেখছে পরীর হাতে আর পায়ে ব্যান্ডেজ। দৌড়ে গিয়ে ওর মাকে বলে কথাটা। সুলতান তখন খাচ্ছিল। শিলার কথা শুনে খাবার রেখে দ্রুত পরীর বাসায় যায়, সাথে শিলা আর ওর মা। কোথায় গিয়েছিলি তুই? আর এসব হলো কিভাবে? পরীর মায়ের প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কিন্তু এই কষ্টটা অ্যাক্সিডেন্টের নয়, বরং সাদাফের। বাড়িতে কি করে জানাবে যে সাদাপ আর আমাকে ভালোবাসে না? শিলার মা ঘরে এসে বলে, পরীর কি হয়েছে ভাবি? এবার আর পরীর মা কান্না আটকাতে পারল না, হাউমাউ করে কান্না করে দিল। এতবার করে বলি যে সাবধানে চলবি রাস্তাঘাটে, তবুও আমার কোনো কথা শুনে না। যদি আজকে বেশি কিছু হয়ে যেত। দুজনে কথা বলছিল। শিলা আগে গিয়েই পরীর পাশে বসে আছে। সুলতান এবার এক পা দুপা করে এগোচ্ছে। পরীর পায়ের কাছে এসে বসে, অনেকটা সরাসরি মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আর সুলতান পরীর দিকে তাকিয়ে আছে। সুলতান কিছু বলছে না। কি বলবে বা কি করা উচিত সেটা বুঝতে পারছে না। 5-6 মিনিটের মতো বসে সুলতান চলে যায়। 5:23 বাবা মা আর ভাবির সাথে মেয়ে দেখে বাসায় ফিরল মাত্র। মেয়েকে সবার মোটামুটি ভালো পছন্দ লাগলেও পছন্দ হয়নি সাদাফের। বুকটা কেমন যেন চিনচিন করছে, এক অজানা ভয় কাজ করছে। কি হচ্ছে বা কি হতে যাচ্ছে বুঝতে পারছে না কিছু। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় গাইলে দেয় সাদাপ। চোখটা বন্ধ করলেই চলেছে অতীতের স্মৃতিতে। শোনো, তুমি যখন বাবা মার সাথে আমাকে দেখতে আসবে তখন কিন্তু আমি শাড়ি পরব। সেটা তুমি না চাইলেও জোর করে পরাতাম। তুমি মনে হয় শাড়ি পরিয়ে দিতে। এমনভাবে বলছো কেন? আমি মনে হয় শাড়ি পরাতে জানি না? সত্যি তুমি শাড়ি পরাতে পারো? কে শেখালো? কেউ না, ইউটিউব দেখে একা একাই শিখেছি। পরি ভুরু কুঁচকে সাদাপের দিকে তাকায়। ইউটিউব দেখে? পরি আমার লুক দেখে বিষয়টা বুঝতে পেরে কয়েক সেকেন্ড সময় লাগে সাদাপের। এরপর চট করে বলে, না, তুমি যেটা ভাবছো তা না। কোনো মেয়ে পড়ছিল না তো, পুতুলকে পড়াচ্ছিল। তাই বলো, কোনো মেয়েকে পড়তে দেখলে কি হতো? তাহলে আর কোনোদিন শাড়ি পরতাম না। জেলাস? মোটেও না। সাদাপের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, সেই সাথে চোখের কোণা দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে উঠে বসে। আমি কি এটা ঠিক করছি পরীর সাথে? কিন্তু আমারই বা কি করার? এত কষ্ট করে বাবা মা বড় করেছে, সেই আমি কি করে তাদের কষ্ট দিব? কি করেই বা তাদের অমতে আমি পরীকে বিয়ে করব? কয়েক বছরের ভালোবাসার জন্য এতগুলো বছরে বাবা মায়ের ভালোবাসার প্রতিদিনে কষ্ট কি করে দিব আমি? সাদাপ ভাবি ঘরে প্রবেশ করতে চোখের পানি মুছে নেয়। এসো ভাবি, মন খারাপ? না, কিছু বলবে? আজ যে মেয়েটাকে দেখলে কেমন লাগলো তাকে? বাবা মায়ের পছন্দে আমার পছন্দ, তবুও তোমার তো একটা পছন্দ অপছন্দ আছে। সত্যি কি আমার পছন্দের কোনো দাম আছে ভাবি? পরীর জন্য কষ্ট হচ্ছে তাই না? দেখো, বাবা মা যা করে ভালোর জন্যই করে। কেমন ভালো ভাবি? আর্থিক অবস্থায় কি সব? ওর আর্থিক অবস্থা ভালো না তাতে কি? মেয়ে তো ভালো, কিন্তু বাবা মায়ের কাছে সম্পত্তি সব। সাদাফের মা হাতে কিছু ছবি নিয়ে আসে। ভুল বুঝিস না, আমাদের আর্থিক অবস্থা খারাপ শুধু এটাই কারণ না বিয়েটা না করার। তাহলে আর কি কারণ? পরীর চরিত্র ভালো না, এলাকায় ওর বিষয়ে খবর নিয়েছিলাম।
কার সাথে নাকি ওর সম্পর্ক আছে, যেই মেয়ে তোর সাথে সম্পর্ক করেও অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে পারে, সে কি বিয়ের পর তোকে ছেড়ে চলে যেতে দুবার ভাববে? আমি এটা বিশ্বাস করি না মা, পরি এমন হতেই পারে না। তোর বিশ্বাস বরং তোর কাছেই থাক। তুই তো এখন ওর ভালোবাসে অন্ধ হয়ে গিয়েছিস, তাই ওর ভালো ছাড়া খারাপ দিক তোর চোখে পড়ে না। তোর কাছে পরি বড় নাকি আমরা বলতো? এতদিন ধরে তোমরা আমায় লালন পালন করে বড় করেছো, সেখানে তোমরাই আমার কাছে আগে। তাহলে পরির ভূত মাথা থেকে নামা। আমরা মেয়ে দেখতেছি, যাকে তোর ভালো লাগবে তার সাথেই তোর বিয়ে হবে। এনে ধরে, এখানে অনেকগুলো মেয়ের ছবি আছে। চলে যাওয়ার আগে সাদাফের মাথায় হাত বুলিয়ে বলে, কোনো বাবা মা তার সন্তানের খারাপ চায় না বাবা, আমরাও চাই তুই সুখী হ, তবে ভালো করে সাথে। পরে অনেকবার চেষ্টা করেছে সাদাফের সাথে যোগাযোগ করার, কিন্তু সব মাধ্যম বন্ধ, ফোনটাও পর্যন্ত বন্ধ। ফেসবুকে রওশানকে নক দিল পরি। রওশান ভাইয়া? হ্যাঁ পরি, বলো কেমন আছেন? আছি তো ভালো, তোমার কি খবর? বেঁচে আছি। শুনলাম তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো। কে বললো? জান্নাত। ও, বেশি কিছু হয়েছে কি? না তেমন না। সাদাফের কি খবর? তোমাদের সম্পর্ক নষ্ট হলো কেন বলো তো? ওর জন্য মেয়ে দেখতেছে। আপনার বন্ধুর পরিবারের অমতে আমাকে বিয়ে করতে পারবে না। এমন কেন করছে ও? জানি না ভাইয়া। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি সাদাবকে বুঝাবো। ফোনটা রেখে খাটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে পরি। চোখ দুটো বন্ধ করে আছে, অঝোর ধারায় পানির স্রোত গাল বেয়ে নামছে। বুকের ব্যথাটা প্রচণ্ড প্রবল আকার ধারণ করেছে। এই ব্যথা যে বড্ড বেশি অসহনীয়। এই ব্যথা হারানোর ব্যথা, যা হাজার কষ্টকে বুঝিয়ে হার মানায়। কারো স্পর্শে চোখ খুলে তাকায়, মা এসেছে। মাথায় হাত বুলাতে বুলাতে বলে, কাঁদিস না, ঠিকমতো ওষুধ খেলে আবার ঠিক হয়ে যাবে। পরি কিছু না বলে চুপ করে আছে, মনে মনে নিজেকেই প্রশ্ন করছে, এই ব্যথা কি সত্যি ঠিক হবার মতো? তোমাকে কি করে আমার মনের ব্যথাটা দেখাবো বলো তো? ধর, গরম দুধটুকু খেয়ে নে, ভালো লাগবে। মায়ের হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে টেবিলের উপর রাখে। হাত ধরে বিছানায় বসিয়ে কোলে মাথা রেখে নীরবে চোখের পানি ফেলে। এখন মন খারাপ করে আছিস? খুব ব্যথা করছে রে মা, খুব অসহায় লাগছে আমার। পাগলি মেয়ে বলে কি, কিছু হবে না, যা হওয়ার তা তো হয়ে গেছে, আর যে কিছু বাকি নেই গো মা। পরের হাত ধরে উঠে বসায়। কি হয়েছে রে মা? সাদাব আমাকে বিয়ে করবে না মা। মানে কেন? ওর পরিবার নাকি আমার সাথে বিয়ে দিবে না, ওর জন্য অন্য মেয়ে দেখতেছে। কথাগুলো বলার সময় কাঁদছিল পরি, এখন কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে। ঠিকমতো কথা বলতে পারছে না। তাড়াতাড়ি পরীকে বুকে জড়িয়ে নেয় ওর মা। মা গো, আমি যে সাদাবকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। কি করে থাকবো আমি ওকে ছাড়া? কি করে মেনে নিব অন্য মেয়েকে বিয়ে করবে? বলো না মা, বলো। সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না ওর মা। নিজে এখনো বিশ্বাস করতে পারছে না কি করে সাদাব পাল্টে যেতে পারে। পরি যে মানসিকভাবে খুব আঘাত পেয়েছে, সেটা খুব ভালো করে বুঝতে পারছে। মেয়ের এমন কষ্টে নিজের বুকটা ফেটে যাচ্ছে। এত অভাব কষ্টের মধ্যে কখনো ছেলেমেয়েদের একটু কষ্ট পেতে দেননি। গালে হাত দিয়ে আবিষ্কার করলো, পানি পড়ছে তার চোখ থেকে। পরীকে কিছু বলতে পারেননি উনি, শুধু শক্ত করে বুকে চেপে ধরেছে, যার অর্থ বুঝিয়েছেন, কষ্ট পাস না মা, আমি তোর সাথে আছি, আমি রাখবো তোকে আগলে। পরীকে ঘুম পাড়িয়ে কপালে একটা চুমু খেয়ে নিজের রুমে চলে যায় উনি। দমটা কেমন জানি বন্ধ হয়ে আসতেছে। যেভাবেই হোক পরীকে এই কষ্ট থেকে উদ্ধার করতে হবে। রাতে প্রচণ্ড জ্বর আসে পরীর, মাথায় পানি দিচ্ছে আর চোখের পানি ফেলছে পরীর মা। পাশে পরীর খালামণি আর নানি বসে আছে, তাদের চোখও পানিতে ছলছল করছে। কয়েকদিনই পরীর দিকে আর তাকানো যাচ্ছে না। বাড়ির ছোট সদস্য যখন কষ্টে থাকে, তখন পুরো বাড়িটাই যেন কষ্টের সমুদ্রে পরিণত হয়। সকাল 10:05 শিলা দৌড়ে পরীর রুমে আসে। দেখো আপু, আমরা তোমার জন্য কি নিয়ে এসেছি। পরী তখনও শুয়েছিল, জ্বরে গা পুড়ে যাওয়ার মতো অবস্থায়। শিলা পরীকে ধরে বসায়। পরী দরজার দিকে তাকিয়ে দেখে সুলতান হাতে করে অনেকগুলো ফুচকা নিয়ে এসেছে। সুলতান এসে পরীর কপালে হাত দিয়ে বিরক্ত হয় পরী। গায়ে তো দেখে এখনো অনেক জ্বর, ঠিক মতো ওষুধ খাচ্ছ? একটা খবর দেওয়ার ছিল। কি? সিলেট ট্রান্সফার হয়ে যাচ্ছি কাল, তোমাকে অনেক মিস করব। পরী চুপ করে আছে। সাদাব দেখতে আসেনি তোমাকে? এবার পরী সুলতানের দিকে তাকায়। সুলতানের চোখে মুখে জানার আগ্রহ। কথা বলতে খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরে আসবো কেমন? তুমি ফুচকাগুলো খেও। সুলতান চলে যাওয়ার সময় পেছন থেকে পরী বলে, দাঁড়ান, কিছু বলবে? শিলা, তুমি ফুচকাগুলো নিয়ে মায়ের কাছে যাও, প্লেটে ঢেলে নিয়ে আসো।
আমি যেতাম, কিন্তু আমার পায়ে তো ব্যথা, তাই তুমি যদি কিছু মনে না করো। না না আপু, কোনো সমস্যা নেই, আমি যাচ্ছি। প্রতি উত্তরে পরি একটু হাসলো। শিলা চলে যেতে সুলতানের দিকে তাকে বলল, সাদাব এসেছিল নাকি আসেনি? সেটা কি সত্যিই আপনার অজানা? আমি কি করে জানবো? সাদাব অন্য কাউকে বিয়ে করবে এটা নিশ্চয় জানেন না? তো এখন জানলাম। তাচ্ছিল্যর হাসি হাসে পরি। হাসলেন, মিস্টার, আমি জানি এইসবের পিছনে কোনো না কোনোভাবে আপনার হাত আছে। তুমি সব কিছুতে আমাকে কেন সন্দেহ করো বলো তো? এটা কি শুধু সন্দেহ, সত্যি নয়? কিভাবে সত্যি বলো? সাদাব অন্য কাউকে বিয়ে করবে, তার মানে তো আপনার পথ পরিষ্কার। আমার পথ পরিষ্কার মানে? সাদাব আমার জীবনে না থাকলে আমাকে বিয়ে করাটা তো আপনার জন্য সহজ হয়ে গেল। সহজ হয়ে গেল বলছি কেন? সহজ তো আপনি করে নিলেন। আমি তোমার কিছুই বুঝতে পারছি না তোমার কথা। আচ্ছা, আমাকে ভালোবাসেন আপনি? এসব বলে লাভ কি? তুমি তো আমায় ভালোবাসো না? যা বলেছি তার উত্তর দিলে খুশি হবে। হ্যাঁ, ভালোবাসি। তাহলে আমার মাথায় হাত দিয়ে বলেন তো, যা হয়েছে এর কিছুই আপনি জানেন না? সুলতান কিছু না বলে চলে যাওয়ার ধরল। আমার কসম লাগে এইভাবে উত্তর না দিয়ে চলে যাবেন না। সুলতান থমকে দাঁড়ায়, পেছন ঘুরে পরীর কাছে এসে বসে, অনেকটা কাছে। তুমি অনেক ব্রিলিয়ান্ট পরি। পরি চুপচাপ সুলতানের দিকে তাকিয়ে আছে। আমি তোর মাথায় হাত রেখে মিথ্যে বলতে পারবো না, তাই এড়িয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু সেখানেও তুমি তোমার কসম দিয়ে দিলে। কসম কাটা ভালো না, জানো না? আমার উত্তর, ভেবেছিলাম এঙ্গেজডের পর সব তোমায় বলবো, কিন্তু তার আগেই ঠিক ধরে ফেলে সত্যিটা। হ্যাঁ, এসবের পিছনে কিছুটা হাত আছে আমার। স্বভাবতই বিয়ের আগে দুই পরিবারের এলাকার মানুষের কাছে খোঁজখবর নেয়, মেয়ে বা ছেলেটা কেমন। ব্যাস, এই সুযোগটাই আমি কাজে লাগালাম। নিজের পরিচয় লুকিয়ে সাদাপের বাবা মাকে জানালাম তোমার সাথে আমার সম্পর্কের কথা। প্রমাণ হিসেবে আমার কয়েকজন বন্ধু বান্ধবীকে সাক্ষী রাখলাম। সাদাফের এলাকায় আমি খোঁজখবর নিয়ে শুনেছিলাম সাদাব খুব ভালো একটা ছেলে এবং ভীষণ মা ভক্ত। কাজেই এটা শেয়ার হয়ে গেলাম যে ওর পরিবার মেনে না নিলে সাদাব তোমাকে বিয়ে করবে না।